আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলেছি ইন্দোনেশিয়ার প্রাণকেন্দ্র যুগজাকার্তা শহরের অন্তর্গত একটি অসাধারণ স্থান, যার নাম হচ্ছে ক্রাতন ইনগায়োকার্তা হাদিনিনগ্রাত, বা সহজভাবে বললে যুগজাকার্তার রাজপ্রাসাদ। ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য আর আধ্যাত্মিকতার অপূর্ব মিশেলে গড়া এই প্রাসাদ কেবল একটি ভবন নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য। এই প্রাসাদের যারা মালিক আছেন তারা কিন্তু এখনো জীবিত, এবং যুগজাকার্তা ইন্দোনেশিয়ার একটি বিশেষ প্রদেশ যেখানে এখনো সেই সুলতানি আমলের এবং সুলতানদের রীতিনীতি, সংস্কৃতি এবং তাদের যে জীবনধারা সেগুলো এখনো প্রচলিত আছে, তাদের শাসন ব্যবস্থাও এখনো প্রচলিত আছে। চলুন আমরা প্রাসাদের সূচনা ও ইতিহাস সম্পর্কে একটু জেনে নেই। আমি ভিডিওর মাঝে মাঝেই আপনাদেরকে ইতিহাস থেকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, আর ভিডিওতে আপনাদেরকে এই যুগজাকার্তার রাজপ্রাসাদটা দেখানোর চেষ্টা করব। আপনারা বর্তমানে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মাধ্যমেই আসলে সে সময় গান এবং নাচের চর্চা করা হতো। এই ক্রাতন রাজপ্রাসাদ তৈরি করা হয়েছিল যুগজাকার্তার যারা ভবিষ্যৎ রাজা হবে অথবা রাজার সন্তানদের জন্য, যারা এখানে বিশেষ করে পুরুষ যে রাজকুমার যারা ছিলেন তারা কিন্তু এখানে নাচ গানের প্র্যাকটিস করতেন। মেয়ে বা রাজকন্যা তারা নাচ গানের প্র্যাকটিস করতো না। এখানে যেই ইনস্ট্রুমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখনো বাজানো হয়, এবং রবিবার ছাড়া সম্ভবত অথবা সপ্তাহের ৬-৭ দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে যতটুকু আমি জানি এখানে গান এবং নৃত্য পরিবেশন করা হয় যুগজাকার্তার বিশিষ্ট যারা শিল্পী আছেন বা এই ধরনের শিল্পী আছেন তাদেরকে সঙ্গে নিয়ে। আমার দুর্ভাগ্য, আমি ৯টার পরে ১১টার পরে গিয়েছিলাম, সুতরাং আমি গান বা সেই পরিবেশনা দেখতে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে সাজানো আছে, সংরক্ষণ করা হয়েছে সুন্দরভাবে, এবং প্রত্যেকটার সাথে বর্তমান যুগের যে মাইক্রোফোন সেটি সংযুক্ত করা আছে। এর মাধ্যমেই তারা এখানে পরিবেশন করে, এবং যারা দর্শক আছেন তাদের বসার ব্যবস্থা আছে, তারা ওখানে বসে এই গানগুলো উপভোগ করে অথবা পরিবেশনাগুলো উপভোগ করে। চলুন আমরা এর মাঝে একটু ইতিহাস থেকে ঘুরে আসি আবার। সালটা ছিল ১৭৫৫। জাভা দ্বীপে তখনও ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলদারিত্ব। এই সময়ে গিয়ান্তি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় সুলতানাত অফ যুগজাকার্তা। এই চুক্তির পরেই সুলতান হামেংকুবুওনো প্রথম, অর্থাৎ আমরা যেমন দেখে থাকি রাজা চার্লস ওয়ান, মানে ইংল্যান্ডের রাজা যেরকম চার্লস রাজা ওয়ান বা এরকম, অথবা রানী যিনি ছিলেন 1 2 3 4, অথবা আমরা ফারাওদের দেখে থাকি যে ফারাও ওয়ান, ফারাও টু, এরকম। এখানের যিনি সুলতান ছিলেন তার নাম ছিলেন বা তাদের উপাধি ছিল হামেংকুবুওনো। তিনি সিদ্ধান্ত নেন নতুন রাজপ্রাসাদ তৈরি করার। এটা আপনারা যারা যেটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় গার্ডিয়ান স্ট্যাচু, অর্থাৎ এটা হচ্ছে এই যে সুলতানাত বা রাজপ্রাসাদ আছে সেই রাজপ্রাসাদের গার্ডিয়ান। এই গার্ডিয়ান স্ট্যাচুটা কিন্তু মানে একটা মানুষের চেয়েও অনেক বেশি লম্বা এবং দেখতে অনেক বেশি সুশৃঙ্খল। ওকে, সো সুলতান হামিঙ্কুবুওনো প্রথম তিনি সিদ্ধান্ত নেন একটি রাজপ্রাসাদ নির্মাণের, যা হবে তার সুলতানাতের কেন্দ্র। এজন্য একটি বিশেষ স্থান নির্বাচন করা প্রয়োজন ছিল, এবং এই স্থানটি হলো দুইটি নদীর মাঝে, প্রাকৃতিকভাবে বন্যামুক্ত এবং পুরাতন বনভূমির মাঝে শান্ত ও পবিত্র এক জায়গা হিসেবে গণ্য করা হয়। এখানেই গড়ে ওঠে ক্রাতন রাজপ্রাসাদ, যেটার পুরো নামটা আমার পক্ষে বলা সম্ভব না, আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, এটা উচ্চারণ আমি বাঙালি হিসেবে করতে পারি নাই। রাজপ্রাসাদ তৈরি হয় ১৭৫৫ সালে এবং রাজপ্রাসাদ তৈরি শেষ হয় ১৭৫৬ সালে, অর্থাৎ ১৭৫৭ সালে যখন বাংলা বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ব্রিটিশ শাসন শুরু হয় তারও ২ বছর আগে। সবসময় কিন্তু যে প্রাসাদ তৈরির উপকরণ বা প্রাসাদ তৈরির অবস্থা এটা কিন্তু অনুকূল ছিল না। ১৮৮২ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতিনিধি হিসেবে স্যার স্ট্যামফোর্ড রাফেলস আক্রমণ চালান এই রাজ্যটিতে। একদিনের মধ্যেই রাজপ্রাসাদ দখল, লুট, অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করে ফেলেন।
আর ভূমিকম্প আঘাত করে এই সুলতানাত বা এই রাজপ্রাসাদে, যেটা ছিল 1876 এবং 2006 সাল। এই সময়েও প্রাসাদের অনেক ক্ষতি হয়, তারপরেও প্রাসাদগুলো কিন্তু আবার পুনর্নির্মাণ করে এর আগের ঐতিহ্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে। প্রাসাদের দুই ধরনের স্থাপত্য শৈলী আছে, যেটি আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। বর্তমান যে স্থাপত্য শৈলী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাভানি স্থাপত্য শৈলী, আর আরেকটা আছে হচ্ছে ডাচ স্থাপত্য শৈলী। জাভানিজ এবং ডাচদের যে মিশেল, সেটার মাধ্যমেই এই যে রাজপ্রাসাদ এটি তৈরি করা হয়েছে। আর এই রাজপ্রাসাদে মানে প্রথম যিনি স্বপ্নদ্রষ্টা বা যিনি স্থাপত্য শৈলী নির্মাণ করেছিলেন তিনি ছিলেন হচ্ছে প্রথম যে সুলতান, আমরা সেটা সম্পর্কে একটু জানি। ক্রাতন রাজপ্রাসাদের স্থাপত্যের দৃষ্টিকোণ, স্থাপত্য যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখনো আসলে এত ঝকঝকে চকচকে এবং এত সুন্দর, যেটা নিজ চোখে না দেখলে ক্যামেরার মাধ্যমে ধারণ করা সম্ভব না। এর যে মানে আহ, এর সৌন্দর্যের যে ঝলকানি বলবো, বা যে সৌন্দর্যের মানে আহ, এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, ভিডিও ক্যামেরাতে তো অবশ্যই সম্ভব না। এটা দেখলে এত চকচকে এবং এত গ্লেজ দিচ্ছে যে মানে এটা আসলে সত্যিকারেই ভাষায় বলা সম্ভব নয়। সুলতান হামেঙ্কুবুনো প্রথম ছিলেন একজন দক্ষ স্থপতি, এবং তিনি ওলন্দাজ ও ইউরোপীয় পণ্ডিতরাও তার প্রশংসা করত তার স্থাপত্য শিল্পের। তার স্বপ্নেই আসলে এই রাজপ্রাসাদ তৈরি হয়, এবং তিনি এই রাজপ্রাসাদের প্রথম যে স্থাপত্য বা ইঞ্জিনিয়ারিং বা ডিজাইন বা আর্কিটেকচার যেটা আমরা বলি সেটা কিন্তু তৈরি করেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন সেই 1755 সালে সম্রাট হামিঙ্কুবুনো তিনি এই রাজপ্রাসাদের যে ডিজাইন করেছিলেন তার যেই আর্কিটেকচারাল জ্ঞান সেটা কতটা সমৃদ্ধ ছিল। এই পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ডাচ, মানে যুগজাকার্তা বা ইন্দোনেশিয়া অনেকদিন বাংলাদেশ ভারত পাকিস্তান যেমন ইংল্যান্ডের অধীনে ছিল, যুগজাকার্তা ছিল ডাচদের অধীনে অর্থাৎ নেদারল্যান্ডসের অধীনে। তো তাদের স্থাপত্য শৈলী এবং জাপানি স্থাপত্য শৈলী, এটা হচ্ছে ডাচ স্থাপত্য শৈলী যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন। প্রাসাদের প্রতিটি কাঠের ভবন নির্মাণ করা হয়েছে ঐতিহ্যবাহী জোগালো আঙ্গিকে। জোগালো ছাদগুলোর আকৃতি কিছুটা স্ট্র্যাপেজিয়ামের মতো, এবং এদের কেন্দ্রীয় স্তম্ভ বা শোকগুরু সমগ্র ছাদকে ধারণ করে থাকে। আপনারা অলরেডি দেখেছেন যে মানে চার কোনা যে ডিজাইন আছে তার মাঝে হচ্ছে একটা যেটাকে আমরা বলি, ওরা বলে শোকগুরু, সে সমগ্র ছাদকে ধারণ করে। প্রাসাদের প্রধান গেট হচ্ছে রেগল, এটি সাধারণত পুরো সেগুন কাঠের তৈরি। প্রবেশের পরে চোখে পড়ে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বালুময় উঠান, যার বালু আপনারা এখানে দেখতে পাবেন, আমি ভিডিওতে ধারণ করেছিলাম। এই বালু আনা হয়েছিল দক্ষিণ উপকূল থেকে। আর প্রাসাদ জুড়েই আছে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন পার্ট, যেমন এই পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ব্যাকইয়ার্ড বা পেছনের আঙিনা যেটাকে বলে। এখানে আসলে যারা সার্ভিস দিত ওই সময় তাদের ঘরবাড়ি, রান্নাঘর, খাবার টেবিল এইগুলো ছিল। সামনের অংশে ছিল হচ্ছে বসার জায়গা, গান বাজনা, বা এই রাজপ্রাসাদের আসলে মেইন উদ্দেশ্য ছিল যারা রাজকুমার তাদেরকে নাচ শেখানো। তো সেই নাচের যিনি যেই অংশগুলো ছিল সেটা সামনের অংশে, খাবার দাবারের অংশ এটা হচ্ছে পেছনের অংশে। আর আরো একটা অংশ আছে যেখানে এখন বর্তমানে মিউজিয়ামের মতো তৈরি করা হয়েছে, সেখানে যারা রাজাদের জীবন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলতো সেগুলোর দেওয়া আছে। তো চলুন আমরা প্রতীক এবং আধ্যাত্মিকতাগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন মানে বিশাল, এই অংশে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক আসে, তারা ফ্রিলি এখানে ছবি তুলে অথবা গল্প করে, রিসার্চ করে। আর এখানে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে হয়তো তারা বিভিন্ন বিচার কার্য অথবা মানুষের বসে গল্প গুজব এগুলো করার চেষ্টা করত। এখানে একটা বিশাল কি গাছ এটা আমি জানি না, বা পুরনো একটা গাছ আমরা দেখতে পাচ্ছি।
আর যে স্থাপত্যগুলো সেগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন, মানে কতটা নিখুঁত এবং সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে। আর ওনাদের যে সুলতান যারা ছিলেন তাদের প্রত্যেক সুলতান মানে হামিনকুবুয়োনো 1 2 3 4 5 6 7 8 9 এভাবেই চলতেছে, অর্থাৎ এটা একটা উপাধি, তাদের একটা নির্দিষ্ট নামও আছে। এবং প্রত্যেকজন সুলতানের, আমি ওদের গাইড থেকে শুনেছি, একটা নির্দিষ্ট করে প্রাণী ছিল যেটা তারা পছন্দ করত, অর্থাৎ তাদের পছন্দের একটা প্রাণী। যেমন আমার যতটুকু মনে পড়ছে হামিনকুবুয়োনো 2 অথবা 3 তার প্রিয় হচ্ছে প্রাণী ছিল এই ড্রাগন। একজনের ছিল হাতি, একজনের ছিল ঘোড়া, কারো ছিল হচ্ছে গরু, কারো ছিল হচ্ছে ছাগল, এরকম মানে সিংহ, বাঘ, যার যেটা পছন্দ সেরকম ছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পালকি, ইন্দোনেশিয়ার সুলতানদের পালকি। এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, যেটা আমি বললাম যে ব্যাকইয়ার্ড বা পেছনের আঙিনা, এটা হচ্ছে খাবার দাবার বা ডাইনিং টেবিল সেটা। তো সুলতানদের যে ডাইনিং টেবিল সেটা ছিল। এবং সব থেকে আপনাদের আবারও বলে থাকি, অবাক করা বিষয় হচ্ছে এই সুলতানরা কিন্তু এখনো জীবিত এবং তারা এখনো এই অত্র এলাকা শাসন করে থাকে। আমাকে যে গাইড বলেছিল তার তথ্য অনুসারে যুগজাকার্তার এই পুরো অংশটা এখনো সুলতানদের দখলে, মানে সুলতানদের জমি। এই জমি কেউ কিনতে পারে না, এই জমি কেউ বিক্রি করতে পারে না, সুলতানরা তাদেরকে এই জমিগুলো ভোগ করতে দিয়েছে। এবং এর বিনিময়ে সুলতানরা হয়তো এখন টাকা পয়সা কিছু নেয় না, তবে তাদের ইনকামের উৎস হিসেবে যখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, এখানে যারা গাইড আছেন, তো গাইড আমাকে বলেছিল যে তাদের ইনকামের উৎস হচ্ছে বড় বড় যে মল আছে, অর্থাৎ মালিয়াবোরো স্ট্রিটের যে বা অন্যান্য জায়গায় যে মলগুলো আছে সেখান থেকে যে ভাড়াগুলো আসে। এবং এই যে সুলতানের বাড়ি, এখানে 3টা রাজপ্রাসাদ আছে, এটা একটা, আরো 2টা আছে, ওইগুলো আমি এখনো দেখি নাই, পরবর্তীতে দেখার ইচ্ছা আছে। তো তাদের থেকে যে রেভিনিউ আসে বা টিকেটের দাম, পর্যটকদের থাকার পরে ওখানে যেই খরচাপাতিগুলো হয় সেগুলো দিয়ে যেগুলো ইনকাম থাকে সেগুলো সব সুলতানদেরকে পাঠানো হয়। আর বড় বড় যেগুলো মানে দোকানপাট আছে বা মার্কেট আছে সেগুলোর থেকে যে ভাড়া আসে সেগুলো দিয়ে সুলতানদের চলে। আর সুলতানদের এমনিতেও বিশাল বিশাল জায়গা জমি, মানে পুরোটাই যেহেতু তাদের, যেগুলো আছে ওগুলো থেকেও তারা ইনকাম করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাগি দেন সিয়াং হারি, প্রতিদিন সকাল এবং বিকেলে তারা চা পান করত। এটা হচ্ছে যে আলমিরা, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘর, এটা কিন্তু সেই সুলতানদের ব্যবহৃত রান্নাঘর, সুলতানদের ব্যবহৃত যে শোকেস, সেখানে তাদের ব্যবহৃত যেই খাবারের উপকরণগুলো, খাবারের ঘটিবাটি থেকে শুরু করে সবকিছু এখনো স্টোর করা আছে। আর ইন্দোনেশিয়ার সংস্কৃতিতে আমি যেটা দেখলাম, চা এবং কফি এই দুইটাই তাদের কাছে অনেক বেশি জনপ্রিয় বলে আমার মনে হয়েছে। চারিদিকে শুধু চায়ের কাপ, চায়ের কাপ, কফির কাপ। এটা হয়তো আজ থেকে 50 বা 100 বছর আগের একটা ছবি। দেখতে পাচ্ছেন যে তারা ডাচদের সাথে সবাই মিলে একসাথে বসে এই খাবার টেবিলেই তারা খাবার গ্রহণ করছে। ভাবতে অবাক লাগে, সেই সুলতানরা এখনো আছে, কিন্তু সুলতানদের সুলতানি নাই। বাংলাদেশে যেরকম আমরা দেখি রাজাদের কোনো চিহ্নই নাই, তাদের বংশধর নিয়েও কোনো কিছু আসলে মানে আমরা দেখতে পাই না, তাদের বংশধরদেরও খোঁজ নাই, কিন্তু এখানে কিন্তু তাদের সব কিছু জীবিত আছে। বর্তমান যিনি সুলতান আছেন তার 5 মেয়ে আছে, কোনো ছেলে নাই। তার আগের সুলতান, একজন সুলতানের আমি দেখেছিলাম, উনার হচ্ছে 4টা বউ আর 20 জন হচ্ছে মানে 4 জন পত্নী, 20 জন হচ্ছেন উপপত্নী, এবং টোটাল সন্তান সংখ্যা হচ্ছে 74 জন। এখানে আরো একটা অংশ আছে যেখানে মানে আপনারা হচ্ছে সুলতানদের অরিজিনাল ছবি এবং আর্ট এবং তাদের বংশ যে গাছ, যেটা আমরা বলি হচ্ছে মানে বার্থ ট্রি বা ওরকম, মানে একটা গাছে আসলে ফল এবং পাতা দিয়ে তাদের সমগ্র সন্ততিকে দেখানো হয়েছে, সেটা ভিডিও করা নিষেধ। তো সেখানে আমি দেখেছি যে একজন সুলতানের 74 জন বাচ্চা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যারা এই সুলতানাত বা এই রাজপ্রাসাদ দেখাশোনা করে তাদের থাকার জায়গা।
এবং দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে বিশেষ রাজকর্মচারী, এখনো তারা বহাল তবিত আছে এবং তারা সুলতান থেকে বেতন ভাতা পায়। এটা হচ্ছে তাদের বসার জায়গা, তারা এখানে হিসাবপত্র করে, রক্ষণাবেক্ষণের কাজ করে। আমি আসলে ভুল করে এই অংশে ঢুকে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে যাদেরকে দেখতে পাচ্ছেন এই বিশেষ ধরনের পোশাক পরা, এরা প্রত্যেকেই হচ্ছে এখানে রাজকর্মচারী, সুলতানের কর্মচারী। আর যে পরবর্তী যে অংশটুকু আমরা দেখব সেটার আগে আমরা চলুন একটু আধুনিক যুগে ইকরাতন সম্পর্কে দেখি। এখানে স্ট্যাচুটা, এখানে রাজার নামটা দেখতে পাবেন, নবম সুলতানের নাম আমি দেখানোর চেষ্টা করেছি। ইনি হচ্ছেন বর্তমান যিনি সুলতান আছেন, সুলতান হামিদকুবুয়োনো দশম, তার বাবা। তিনি স্থাপন করেছিলেন। তিনি কেবল রাজা নন, বরং যোগজাকার্তা বিশেষ অঞ্চলের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করছেন। অর্থাৎ আগে যে রাজার বা সুলতানের যে শাসন ছিল সেটা এখন চলে গেছে, কিন্তু বর্তমানেও তারা ওখানের গভর্নর। এবং 2019 সালে ইউনেস্কো এই প্রাসাদটিকে হচ্ছে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এবং একটি এখনো আন্তর্জাতিক পর্যটকদের কাছে অনেক বেশি জনপ্রিয়। এই অংশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইগুলো আমি প্রথমে ভেবেছিলাম হচ্ছে যে আমরা ঢাল দেখি বাংলাদেশ বা ভারতীয় অঞ্চলে, সেই ঢালের মতো, কিন্তু আসলে ঢাল না, এটা হচ্ছে ছাতা। অর্থাৎ সুলতানরা এই ছাতা পরে, ছাতা নিয়ে চলাফেরা করতেন। আপনারা দেখবেন যে এখানে ছবিও আছে, মানে রিয়েল ছবি, সুলতানরা কিভাবে চলাচল করতেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুলতানরা এই ঢালগুলো নিয়ে এভাবে চলাচল করতেন। বিভিন্ন রং বেরঙের ঢাল ছিল এবং তাদের যারা হচ্ছে রক্ষী অথবা সুলতানদের চলাচলের সময় যারা সেবা করতেন সেসব মানুষজন সব কিছু এখানে সুন্দর করে ডকুমেন্টেড করা আছে। আর এগুলো এখন ছবি তুলতে দেওয়াটাও আরো অনেক বড় ঐতিহ্য, কারণ এই ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে একজন থেকে আরেকজনের কাছে পৌঁছায়। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে সুলতানের ব্যবহৃত বিভিন্ন অর্নামেন্টস অথবা ইনস্ট্রুমেন্ট, তাদের ব্যবহৃত বই খাতা থেকে শুরু করে বিভিন্ন মানে জামা কাপড় বা বিভিন্ন যে র্যাঙ্ক আছে সেগুলো, অথবা তাদের, হ্যাঁ এই যে জামা কাপড় দেখতে পাচ্ছেন, তাদের ব্যবহৃত সমগ্র কিছু এখানে সুন্দরভাবে আসলে সংরক্ষণ করা হয়েছে। এখানে প্রত্যেকটা মানে বর্তমান অবস্থা থেকে শুরু করে পূর্ব অবস্থার যে ছবিগুলো আছে সেগুলোও সংরক্ষণ করা আছে। অর্থাৎ ওনারা কিভাবে সত্যিকার এই ড্রেসগুলো পরতেন সেই ছবিগুলো আছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগনের সাথে সেই মানে এই পোশাকগুলো পরে তারা বিভিন্ন রকম কসরতে অংশ নিয়েছেন। এই ছবিগুলো কিন্তু অত্যন্ত পুরাতন, মানে প্রায় 50-60 বছর আগেকার ছবি। এখানে আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোরআন, কিন্তু পরে দেখি না, এটা মনে হয় না কোরআন। হাতে লেখা বা প্রেস করা বা ওদের যে টাইপিং মেশিন আছে সেইগুলো সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। এই যে দোয়াত কলম, এগুলোর মাধ্যমে আসলে এই বইগুলো লেখা হতো। কোনো একজন সুলতানের হয়তো বা অন্নপ্রাশন বা ওরকম কোনো একটা অনুষ্ঠানে। এটা হচ্ছে ফিলিস্তিনিদের যে মাথায় থাকে কাবাওয়া না কি যেন, ওইটার মতো দেখতে মনে হচ্ছিল। মানে প্রত্যেকটা যে ইনস্ট্রুমেন্ট আছে বা কাপড় চোপড় আছে সেগুলোর সাথে সুলতানরা আসলে কিভাবে ওইগুলো ব্যবহার করতেন সেগুলোও মানে এখানে দেখানো হয়েছে। অর্থাৎ অতীতের সাথে, অতীতের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে সেগুলো তো দেখাই যাচ্ছে, সেগুলো কিভাবে পড়া হতো তার একটা রিয়েলিস্টিক ধারণাও আপনি এখান থেকে পাবেন। আর এগুলো প্রচারের জন্য বাংলাদেশে যেমন বিভিন্ন জাদুঘরে গেলে আমি দেখতে পাই বা দেখি যে ওই অংশটুকু ভিডিও করা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এরকম রেস্ট্রিকশন থাকে। এদের ক্ষেত্রে কিন্তু তা নাই। এদের রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদটি 2011 সালে জনপ্রিয় টিভি শো দ্য অ্যামেজিং রেসের 19তম মৌসুমে দ্বিতীয় গন্তব্য হিসেবে ব্যবহৃত হয়। আর তার মাধ্যমে পশ্চিমা দর্শকদের কাছে এটা অত্যন্ত সুন্দরভাবে পৌঁছায় এবং তারপর থেকে প্রচুর পশ্চিমা দর্শক এখানে আসে। অর্থাৎ আপনি যদি আপনার সংস্কৃতিকে
বর্তমান যুগে সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেন, তার একমাত্র মাধ্যম হচ্ছে পর্যটকদের ভিডিওর মাধ্যমে। তারা একটা আনপ্রফেশনাল ভিডিও তৈরি করবে বা ছবি তৈরি করবে, যেটা তার বন্ধু বান্ধবে শেয়ার করবে, তারা উৎসাহিত হবে আসার জন্য। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জটিল টাইপিং মেশিন, এই মেশিনের মাধ্যমেও কিন্তু টাইপ করা যেত। এই যেভাবে দেখেন কত জটিল, সেই রাজাদের সিল বা মানে রাজাদের ব্যবহৃত প্যাড, এগুলোতে লেখা হতো এই জটিল টাইপিং মেশিনের মাধ্যমে। রাজাদের ব্যবহৃত সিল সংরক্ষণ করা আছে। রাজাদের এটা দেখতে পাচ্ছেন যে দেরাজ আমরা বলে থাকি যেটা, বা তথ্য সংরক্ষণের, এটা আধুনিক হচ্ছে ইয়ের মাধ্যমে যুগজাকার্তার যে ইতিহাস বা ম্যাপ দেখানো হচ্ছে। পেছনে একটা প্রজেক্টর সেট করা আছে, প্রজেক্টরের মাধ্যমে দেখবেন কি সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে আসলে যুগজাকার্তার বিভিন্ন যোগাযোগ বা যুগজাকার্তার পূর্বে থেকে বর্তমান অবস্থায় যে দেখেন কত সুন্দরভাবে দেখানো হচ্ছে। আমি আসলে ভাষা বুঝি না, এই জন্য ওটা তেমন বুঝতে পারি নাই, কিন্তু তাদের জানানোর যে স্টাইলটা, এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রচুর পর্যটক এখানে সব সময় ভ্রমণ করে থাকে। আর ভ্রমণ করবেই না বা না কেন, মানে ইন্দোনেশিয়ানদের কাছে হচ্ছে এই ঢোকার যে ফি, সেটা মনে হয় 15 রিবু, 1-150 টাকার মতো। আর বিদেশিদের ক্ষেত্রে সেটা 25 রিবু মনে হয় ছিল, 25 রিবু মানে হচ্ছে 200 টাকার মতো। সো এটা এমন কিছুই না, আর তারা খুবই ঘুরতে ভালোবাসে। এই যেভাবে দেখেন বংশ ট্রি তৈরি করা আছে, মনে হচ্ছে একটা জীবন্ত হরিণ এখানে আটকে রাখা হয়েছে, হরিণের মাথা। এত মানুষ যে ভিডিও করাটাও মানে অনেক কষ্টকর ছিল, কিন্তু প্রত্যেকেই ভিডিও করে এখানে। ইন্দোনেশিয়ার মানুষ ছবি তুলতে, ভিডিও করতে আসলে খুবই ভালোবাসে। এখানে হাতে লেখা কিছু বই জাতীয় বিষয় ছিল, যেগুলো আমি দেখেছিলাম হাতে নিয়ে, কিন্তু ভিডিও করতে পারি নাই। এক হাতে বই আর এক হাতে ভিডিও, এটা সম্ভব ছিল না। হরিণের মাথা, এই যে ওনারা দেখতে পাচ্ছেন, এখনো এখানের হিসাব নিকাশ বা বিভিন্ন কাজগুলো এই রাজকীয় কর্মচারীরা করে থাকেন। এই রাজবাড়ির মানে এত বড়, কোনো শেষ নাই। এটা হচ্ছে 3.5 একরের মতো জায়গা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, মানে এগুলার শেষ নাই বললেই চলে। যদিও 3টার মধ্যে এটা মনে হয় সব থেকে ছোটটা। এটা এটা হচ্ছে একটা ড্রাম বাজানোর জন্য মনে হয় একটা, কি বলে, ড্রামকে আঘাত করার যে যন্ত্র এটা ছিল। ওই পাশে আপনারা দেখতে পাবেন একটা ড্রাম আছে, ওই ড্রামকে বাজানো হতো এটা দিয়ে, হয়তোবা কোনো সংকেত দেওয়া হতো। আর এর ভেতরেই আছে হচ্ছে রাজাদের, যারা সুলতান ছিলেন বা রাজার যে সন্তান রাজকুমার ছিলেন, তাদের ডান্স শেখার জায়গাটা। আমি অবাক হয়েছি শুনে যে মেয়েরা, রাজকুমারীরা শিখতো না, রাজকুমাররা শিখতো ডান্স। আর এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এটা সে অনেক দূরে দক্ষিণ উপকূল থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। বসার জায়গাগুলো সুন্দর, গাছের গুঁড়ি দিয়ে বসার জায়গা। এখানে হচ্ছে দেখানো হচ্ছে যে সেই ঐতিহ্যগুলো আসলে আমরা যেটা দেখছি এটা সত্যি কিনা, এটা কিভাবে সংরক্ষণ করা হলো সেই বিষয়টা আসলে প্রসেসটা দেখানো হয়েছে, কিভাবে তারা এই ঐতিহ্যটাকে সংরক্ষণ করে থাকে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সুন্দর করে দেওয়া আছে, এবং এখানে যে কেমিক্যালগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এখনো তারা কাজ করে। আর এইগুলোতে প্রতিদিন এই যে সব ফুল ফল দিয়ে হিন্দুদের যেভাবে তারা মানে দেবদেবীর উপাসনা করে, ধূপ কাঠি এরকম দেয়, এগুলো এখানে আমি দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন সংরক্ষণের পদ্ধতিগুলো, এবং বর্তমানেও কিভাবে সংরক্ষণ করা হয় সেগুলো দেখানো হয়েছে, এবং এগুলো চলতেই থাকে সব সময়। তারা সংরক্ষণ করার মানে একটা একটা নিয়ে সংরক্ষণ করার চেষ্টা করে। ওই ভেতরে আমি দেখেছি তাদের ল্যাবে, এটা কিন্তু একটা ল্যাব, কেমিস্ট্রি ল্যাবের মতো, যেখানে সংরক্ষণ করা হয়। সো এখনো কাজ চলে এখানে। এই যে ছবিগুলো কিভাবে সংরক্ষণ করা হচ্ছে সেই প্রসেসগুলো দেখানো হচ্ছে।
এরপরে আমরা যে অংশটায় যাব সেটা হচ্ছে রাজাদের, মানে একজন রাজকুমার তিনি জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে জন্ম, বিয়ে, বড় হওয়া, এই 5টা স্টেপে তারা ভাগ করেছে। এটা হচ্ছে গণসা মূর্তি। যে কতগুলো মূর্তি আছে তার মধ্যে অন্যতম এটা হচ্ছে গণসা মূর্তি। এই যে এখানে 5টা স্টেপ লেখা আছে জন্ম থেকে, সেই 5টা স্টেপ আমরা দেখব। তার আগে এখানে আরো একটা যে পালকি, এই পালকিকে ওরা বলে চলি। সো এই পালকি, মানে পালকি সারা বিশ্বেই ছিল। দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ার রাজাদের ব্যবহৃত পালকি। যদি কারো ইচ্ছা হয় পজ করে ইংলিশ ডিসক্রিপশনটা দেখতে পারেন। সো এখানে যাওয়ার আগে আমরা যে 5টা স্টেপে প্রত্যেকটা রাজার জীবনকাল ভাগ করা হয় সেটা আমরা একটু দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 5টা স্টেপ। এই 5টা স্টেপেই তাদের জীবন কে আসলে ডিভাইড করা হয় এবং সেগুলো সুন্দরভাবে দেখানো হয়েছে ভেতরের যে মিউজিয়ামের টাইপের অংশটা আছে সেটা থেকে। চলুন আমরা ভেতরে যাই। এই ছবিগুলো কিন্তু সত্যিকারের, যখন মানে সুলতানদের সুলতানি ছিল তখনকার। এখানে দেখতে পাচ্ছেন তাদের ড্রেস, কোনো একজন রানীর ড্রেস হবে হয়তো, এবং সেই সাথে সত্যিকার রানীর ছবিও আছে, আধুনিক রানী। ওটা ছিল কোনো এক রাজকুমারী বা রানীর ড্রেস, এটা হচ্ছে রাজা বা রাজকুমারের ড্রেস হয়তো। ভাবলেই অবাক লাগে সুলতান বা রাজারা কতটা, মানে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করত। একজন রানী যখন গর্ভবতী হয় তখন তাকে আসলে এই খাবারগুলো খাওয়ানো হয়, যেটা আমরা আধুনিক বিজ্ঞানেও দেখে থাকি, যে ফল ফুল, ফল ফ্রুটস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডাল চাল এগুলো খাওয়ানো হয়, যেগুলো সন্তানের জন্য পুষ্টিকর। গরুর মাথাও আছে একটা। তাদের জন্য বিভিন্ন ধরনের মধু, চা, শরবত, ফলের রস এগুলো খাওয়ানো হয়। এই যে এখানে আছে চাল ডাল, আমি যেটুকু মনে পড়ে। একজন রাজকুমার জন্মের পূর্বে আসলে কিভাবে রানীদের যত্ন নেওয়া হয় সেই অংশগুলো এখানে দেখানো হয়েছে। আর যেহেতু প্রচুর বিদেশি পর্যটক আসে সেহেতু তাদের নিজের ভাষার সাথে ইংরেজি ভাষাতেও এগুলোর ডেসক্রিপশনগুলো লেখা আছে। এখানে কি রাজার রাজকুমারের বিয়ের অনুষ্ঠান মনে হয়। হ্যাঁ, আমরা যেমন হলুদ সন্ধ্যা করি অথবা বিয়ের আগে সেটার অংশ দেখানো হচ্ছে। এখানে রাজকুমারকে বিয়ের জন্য তৈরি করা হচ্ছে, ফুল চন্দন দিয়ে গোসল করানোর যে বিষয়টা আমরা বলে থাকি সেটার অংশ। মানে রাজকুমারের জন্মের পরে তার বিয়ের সময় চলে আসছে। এটা হচ্ছে একটা সত্যিকারে কূপ, এখান থেকে পানি তুলে আসলে তাদেরকে গোসল করানো হতো। গোসলের পরে যেই কাপড় পরানো হতো সেই কাপড়ের ডিজাইনগুলো হচ্ছে এগুলো। ইন্দোনেশিয়ার সুলতানদের জন্য স্পেশাল টাইপ ডিজাইনও ছিল, আমি যেটা গাইডের কাছ থেকে শুনেছি। ওই নির্দিষ্ট প্যাটার্নের ডিজাইনগুলো আসলে সাধারণ মানুষ এখনও পড়তে পারে না, এবং সেটা পরে এখনও তারা এই রাজপ্রাসাদের মধ্যে ঢুকতে পারবে না। ঢুকলে তা সিজ করা হবে, তাদের থেকে কেড়ে নেওয়া হবে। আর বিভিন্ন প্যাটার্নের আবার বিভিন্ন ধরনের মিনিংও ছিল। একটা মিনিং মনে হয়েছিল যে সমুদ্রের মাতা বা সমুদ্র মাতা বা এই ধরনের কিছু একটা।
আপনারা দেখতে পাচ্ছেন রাজকুমার বিয়ের জন্যে প্রস্তুত হচ্ছে এবং তার অর্নামেন্টসগুলো, তার গহনাগুলো, এগুলো তার গহনা হিসেবে ব্যবহৃত হতো। বিভিন্ন ধরনের স্বর্ণের গহনা এখানে সংরক্ষণ করা আছে, যেগুলো সত্যিকারেই সুলতানদের জীবনে ব্যবহার করা হতো। কত আলো ঝলমলে তাদের জীবন ছিল। আয়না, তারপরে হচ্ছে সুরমা, কাজল, বিভিন্ন ধরনের আতর, সব কিছুই আসলে ব্যবহার করা হতো এবং ব্যবহারের যে পাত্রগুলো সেগুলো অনেক সুদৃশ্য। রাজকুমার এখন বিয়ের জন্য প্রস্তুত। বিয়ের জন্য এই স্পেশাল ডিজাইনের ওয়েডিং স্যুট, যেটা আমরা এখন বলে থাকি, সেই বিবাহের পোশাক, এটা হচ্ছে রাজাদের বিয়ের পোশাক। ও এটা হচ্ছে রাজকুমারী মনে হয়। এই রথ বা গাড়িগুলোতে চড়ে রাজা রাজকুমাররা যেতেন বিয়ের অনুষ্ঠানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো। আর তাদের সাথে যারা রক্ষী হিসেবে থাকতেন তাদের ড্রেসগুলো এখানে সংরক্ষণ করা আছে এবং রক্ষীদের জামা কাপড়গুলো এখানে সুন্দরভাবে দেখানো আছে। শান শওকতের অভাব ছিল না। রাজ্য যত ছোট বা বড় হোক, শান শওকতের অভাব ছিল না রাজাদের কখনোই। এখানে বিভিন্ন খাবার দাবার আছে। টাকা পয়সা, চাল ডাল, এগুলা বিয়ের পরে হয়তো, যে আমরা পাশা খেলা বা এই ধরনের যে বিষয়গুলো বাংলাদেশ প্রচলিত আছে সেরকম। সত্যিকারে বিয়ের ছবি। তাদেরকে খাওয়ানো, দুধ খাওয়ানো হতো তার পাত্র। বিয়ের পরে রাজা এবং যিনি রানী অথবা রাজকুমার, রাজকন্যা বা রাজরানী, তাদের ব্যবহৃত যে বিভিন্ন টোপর, পোশাক আশাক, সাজসজ্জা, সবকিছু একদম সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। এই অংশটুকু অনেক সুন্দর। এই যে মানে একদম সেই সময়ের একটা জীবন্ত 3D আর্ট বলা চলে। তারপরে বিয়ের পরে এই ধরনের পালকিতে করেই তারা আসলে এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতেন। সবশেষে বলি, ক্রাতন শুধুমাত্র একটি রাজপ্রাসাদ নয়, আসলে এটি একটি ইতিহাস, বিশ্বাস, সংস্কৃতি এবং জনগণের মনের গভীর এক প্রতিফলন। এটি জাভার আত্মার প্রতীক, যা অতীতকে ধারণ করে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আপনি যদি কোনোদিন ইন্দোনেশিয়াতে যান, যুগজাকার্তায় যান, তবে অবশ্যই এই প্রাসাদগুলো ভ্রমণ করতে ভুলবেন না। মোট 3টি প্রাসাদ আছে, তার মধ্যে এটি একটি, আরও 2টি আছে অনন্য সুন্দর এই প্রাসাদ। ইনি একজন রাজা হেমেঙ্কুবুওনো দশম মনে হয়, তার মূর্তি এখানে আছে, দশম অথবা নবম। এইটাই হচ্ছে সত্যিকার, এখানেই রাজকুমাররা তারা ডান্স প্র্যাকটিস করতেন। সত্যিকারের রাজপ্রাসাদের ডান্স প্র্যাকটিসের জায়গাটা। ইনি আমার সাথে গাইড হিসেবে ছিলেন, যিনি অনেক তথ্য দিয়ে সহায়তা করেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।